বাক স্বাধীনতার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশে বর্তমানে সবথেকে আলোচিত যে বিষয়টি সেটি হচ্ছে বাংলাদেশ এবং ভারত এই দুটি দেশকে এখন যুদ্ধের সম্মুখীন, এই দুটি দেশকে এখন যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। আপনারা দেখেন যে ভারতের পক্ষ থেকে বর্ডারে যেভাবে আসলে তাদের ফোর্সদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, বাড়তি ফোর্সকে নিয়োগ দেওয়া হচ্ছে, অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে আপনারা জানেন যে যেভাবে আগরতলা এবং কলকাতায় যে আমাদের উপ হাইকমিশনে যেভাবে আক্রমণ হয়েছে, তারপরে সেখানকার যারা কিনা কর্মরত বাংলাদেশে ছিল তাদেরকে কিন্তু বাংলাদেশে চলে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে। বোঝাই যাচ্ছে যে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্কটা, আপনি যদি খেয়াল করে দেখেন যে এই সম্পর্কটা বোঝার জন্য একটা জিনিস খেয়াল করে দেখবেন যে বাংলাদেশ যতটা পাকিস্তানের দিকে এগোবে ততটাই বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা পিছাবে। এটা হচ্ছে একটা সিম্পল লজিক। কারণটা কি? আমরা দেখেছি গত কয়েক বছরে পাকিস্তান তাদের আপ্রাণ চেষ্টা করেছে ভারতের সাথে তাদের বাণিজ্য চুক্তিগুলোকে একটু শিথিল করা, একটু নর্মাল করা, একটু সুন্দর করা, কিন্তু ভারতের পক্ষ থেকে তাদের কড়া জবাব ছিল যে নো, নো মিন্স নো। ভারতের পক্ষ থেকে কিন্তু সেই চুক্তিগুলা বিন্দুমাত্র প্রগ্রেস করে নাই। একদম মিনিমাম লেভেলের তাদের কিছু বাণিজ্য চুক্তি আছে, একদমই মিনিমাম লেভেলের। সেটি বাদ দিয়ে কিন্তু তাদের কোনো বাণিজ্যিক চুক্তি নেই বললেই চলে। এবং পাকিস্তানকে আমরা গত কয়েক বছরে দেখেছি যে তারা কতটা ডেসপারেট ছিল ভারতের সাথে অ্যাটলিস্ট বাণিজ্য খাতে তাদের যে আমদানি রপ্তানির বিষয়টাকে আরেকটু ত্বরান্বিত করা যায় কি না, কিন্তু সেটা হয়নি। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার ঠিক 2 মাস পরেই, 3 মাস পূর্ণ হওয়ার পরপরই আমরা দেখতে পেলাম যে পাকিস্তানের জাহাজ প্রথমবারের মতো 53 বছর পর বাংলাদেশে এসে হাজির হলো। এই যে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক যতটা জোরদার হবে, আমদানি রপ্তানি যতটা জোরদার হবে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্কটা ততটুকু লাঘব হবে, ততটুকুই ডাউন ট্রেন্ডে যাবে বন্ধুরা। কারণটা কি? কারণ হচ্ছে যে বাংলাদেশের যে এখন যেটা বাংলাদেশ অল্টারনেটিভ একটি বৈদেশিক যে আমদানি রপ্তানির যে বিষয়টা তাদের প্রতিবেশী দেশদের সাথে, আপনারা খেয়াল করে দেখুন যে বাংলাদেশ চাচ্ছে বা বাংলাদেশের যে অবস্থান সেটা হচ্ছে যে আমরা শুরু থেকেই দেখেছি যে ভারতের বিপক্ষে খুব তীব্র কিছু স্লোগান আমরা শুরুতেই শুনেছিলাম। নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, যেটা কিনা সূত্রপাতটা হয়েছিল যে আপনার বাংলাদেশে যখন বন্যা দেখা দিয়েছিল গত 3 মাস আগে, তখন কিন্তু আমরা দেখেছিলাম যে সম্পর্কের যে টানাপোড়া। তারপরে আমরা দেখেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সম্পৃক্ত যে কয়েকজন বিশেষ ব্যক্তিত্ব আছে, যেমন মাহমুদুর রহমান, আপনারা যদি দেখেন যে ব্যারিস্টার ফুয়াদরা, ওইদিকে দেখবেন ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচারী, এদিকে আছে মাহফুজ আলমরা, প্রত্যেকেই ইন্ডিয়াকে যে কোনো মূল্যে হোক মাইনাস করতে হবে এরকম একটা সিচুয়েশনে কিন্তু আসলে তাদের কথাবার্তায় অনেকটাই কিন্তু আসলে আমরা বার্তাটা পেয়েছি। আপনারা খেয়াল করে দেখবেন যেই মানুষটি একটা মানুষের এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের উপদেষ্টা সাখাওয়াত হোসেন, এই সাখাওয়াত হোসেনের আজকের একটা বক্তব্য দেখলাম, সেটা ছিল যে ভারতে না গেলেও সমস্যা নেই, দেশের চিকিৎসা ব্যবস্থা ভালো। উপদেষ্টা সাখাওয়াত হোসেনের মুখ থেকে ভারতে না গেলেও চলবে। ধরেন যে এই যে বিষয়টা, এই যে একটা ডিপ্লোমেসির যে একটা বিষয় বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে সকল দল কারা? বিএনপি আওয়ামী লীগকে আমি পরে টানছি, বাকি যে দলগুলো আছে সকলের ঐক্যমতে, যাদের আসলে বাংলাদেশে সত্যিকার অর্থে কিন্তু 15%-এর বেশি তাদের সিট নেই, এই দলগুলো সকল দল মিলে যাদের ভোট আছে আমাদের ধরেন যে 15%, তারা ভারতের বিপক্ষে তাদের ভোট অলরেডি দিয়ে দিয়েছে। আমি একটু অবাক হয়েছি যে সাখাওয়াত হোসেন খুবই বিচক্ষণ একটা মানুষ আমার কাছে লেগেছে, তাকে সবসময় খুবই যৌক্তিক এবং বোল্ড স্টেটমেন্ট দেয়, কিন্তু
কূটনীতির দিক থেকে যখন সরকারের প্রধান হবেন বা সরকার উপদেষ্টা মণ্ডলীর সদস্য হবেন, তখন ডিপ্লোমেসিটা যদি আপনি না মেনটেন করেন, অটোমেটিক্যালি একটা দেশের সাথে আরেকটা দেশের যত ধরনের সম্পর্ক, চুক্তি, বাণিজ্য, এগুলা কিন্তু ধসে পড়ে। আজকে আসলে ওনার মুখ থেকে এই কথাটা শুনে আমি একটু সারপ্রাইজড হয়েছি। আপনারা জানেন যে গতদিন আমরা একটা প্রতিবাদ দেখেছিলাম, সেই প্রতিবাদটা করেছিলেন রিজভী সাহেব। তিনি তার ওয়াইফের শাড়ি পরে প্রতিবাদ করেছেন যে ভারতের পণ্যকে তোমরা বর্জন করো, ভারতের পণ্যকে তোমরা আর ইউজ করো না। তিনি তার ওয়াইফের যে শাড়ি আছে সেটাকে পরে সে প্রতিবাদটা করেছেন প্রেস ক্লাবে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে বর্তমানে বাংলাদেশে ভারতের সাথে যে কোনো মূল্যেই হোক তারা সম্পর্কের একটা কাট অফ করতে চাচ্ছে। কারণ বাংলাদেশে আপনি যদি 70% মানুষের যদি ওপিনিয়ন দেখতে যান, আপনাকে যদি আপনার ওপেন কোশ্চেন করতে দেয়া হয় এবং উত্তর দেওয়া হয়, বাংলাদেশের অনেক শ্রেণীর মানুষ মনে করে যে বাংলাদেশে নাকি ইন্ডিয়ানরা বা ইন্ডিয়ান সরকার নাকি শোষণ করেছে। যেমন খেয়াল করে দেখুন, ডক্টর আসিফ নজরুল যে কিনা উপদেষ্টা মণ্ডলীর মানে এত বড় একজন ব্যক্তিত্ব, তিনি যে কিনা আইন উপদেষ্টা, তিনি বলছে ভারত বাংলাদেশকে অর্থনৈতিকভাবে নিপীড়ন করেছে। আই এম রিপিটিং এগেন, যে ভারত বাংলাদেশকে অর্থনৈতিকভাবে নিপীড়ন করেছে, কথাটা বলেছে আপনার ডক্টর আসিফ নজরুল যে কিনা আইন উপদেষ্টা। তার মুখ থেকে এই ধরনের ডিপ্লোমেসি, যেটা কিনা আপনার মনে করেন যে হিন্দু মুসলিম এই ধরনের যে একটা প্রতিবাদ ইন্ডিয়ার পক্ষ থেকে করা হয়েছিল, যে হিন্দু ভাইদের তাদের একজন ধর্মীয় গুরু তারা যাকে মানে বা একজন নেতা মানে, চিন্ময় দাস নামে যিনি আছেন, তাকে আসলে কেন্দ্র করে ভারতের পক্ষ থেকে হিন্দুদের উপর নির্যাতনের একটা বিষয় তুলে আসে এবং সেটাকে কেন্দ্র করেই দেখা গেছে যে বাংলাদেশের প্রত্যেকটা দল, আমি আওয়ামী লীগ এবং বিএনপিকে আমি পরে আনছি, বারবারই বলছি যে প্রত্যেকটা দল বলতে আমি বোঝাচ্ছি যে ছোট যে দলগুলো আছে, যেমন গণ অধিকার পরিষদ আছে, এবি পার্টি আছে, আপনারা দেখবেন যে হেফাজতের পক্ষ থেকে আছে, খেলাফতে মজলিস এবং আপনার আন্দোলন, নিজামী ইসলামী পার্টি আছে, জামাত ইসলামী আছে, তাদের সহ অন্তর্বর্তীকালীন সরকার বিএনপিকে এখন পুরোপুরিভাবে আসলে কাজে লাগাচ্ছে, মানে টোটালি কাজে লাগাচ্ছে। মানে ভারতের সাথে তারা যে কোনো মূল্যেই হোক এখন সম্পর্ক কাট অফ করতে চাচ্ছে, যে কোনো মূল্যেই হোক, যে কোনো মূল্যেই হোক তারা ভারতের সাথে সম্পর্ক তারা বর্জন করবে, কাইন্ড অফ একটা যুদ্ধের ঘোষণার মতো। মানে ব্যারিস্টার ফুয়াদ বলছে যে আমরা পাকিস্তান থেকে আমাদের দেশে একটা জাহাজ আসবে নাকি শত শত জাহাজ আসবে, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার এবং আমাদের এটা বাণিজ্যিকভাবে আমরা সফলতা পাবো, আমাদের অর্থনীতিতে সুবিধা হবে, এটি তিনি একটি ওপিনিয়ন করেছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, পাকিস্তানের তো অবস্থা খুবই করুণ, নিজের দেশের অবস্থা পাকিস্তানের এমন বাজে একটা অবস্থা, যাদের যে দেশের যে আপনার 2 বিলিয়নের মতো দেখানো হচ্ছে তাদের যে রিজার্ভ, সেটাও নাকি আসলে চায়না এবং আমেরিকার পৃষ্ঠপোষকতায় তাদের আসলে ছদ্ম ছায়ায় থাকার কারণে আসলে এই 2 বিলিয়ন, আসলে 2 বিলিয়নও নয়, আসলে এরকমটা আসলে দেখানো হচ্ছে। তো যেই দেশের এই করুণ পরিণতি, তার সাথে আপনি মানে টেনে বুকে নিচ্ছেন আপনার, যার সাথে আপনার বাণিজ্য চুক্তিগুলোকে আপনার যেটা বলছেন যে ন্যায্যতার ভিত্তিতে বাণিজ্য চুক্তিগুলোকে আপনি বহাল রাখতে হবে, এটা হবে কথা। কিন্তু আপনি যদি মানে আমার কথা হচ্ছে যে পায়ে দিয়ে দিয়ে যদি ঝগড়া করা হয়, পায়ে পরে পরে গায়ে পরে পরে ঝগড়া করা হয়, তাহলে কিন্তু সেটা সুফল বয়ে আসবে বলে আমার কাছে মনে হচ্ছে না। কারণ চায়না এবং আমেরিকা এই দুটি দেশ এমন দেশ, যাদেরকে যেই বিশ্বাস করেছে তারাই প্রতারণার শিকার হয়েছে। আমেরিকাকে বিশ্বাস করে প্রত্যেকটা দেশ, যে দেশই স্পেশালি আমেরিকা এবং চায়না মুসলিম কান্ট্রিগুলোকে তারা আসলে ব্রেন ওয়াশ করতে পারে খুব ভালো। কারণ মুসলিম লিডার, স্পেশালি আপনি যদি খেয়াল করে দেখেন, জামাত ইসলাম থেকে শুরু করে তাদেরকে কিন্তু দেখেছে চায়না। অন্যদিকে চায়নার সাথে বাংলাদেশের জামাত ইসলামের সাথে আপনার জুলাই অগাস্টের আন্দোলনের ঠিক আগে নাকি
আমরা যে খবরটা পেয়েছি যে আমেরিকার সাথে দফায় দফায় বৈঠক হয়েছিল, মানে কোনো কিছু বাস্তবায়ন করার জন্য, কোনো কিছুর ইমপ্লিকেশনের জন্য চায়না এবং আমেরিকার চেয়ে ভালো বুদ্ধি বা চিন্তা কেউ কিন্তু আসলে রাখে না। তো এখন আমরা কি চায়না এবং আমেরিকার বলয়ে ঢুকে বা যতটুকু আমরা ঢুকেছি সেখান থেকে আমরা ভারতকে মাইনাস করে দিয়ে বাংলাদেশের সমৃদ্ধি করতে পারি বা কতটুকু পারি, বা বাংলাদেশের যে বর্ডার, বাংলাদেশের পুরো বর্ডারই হচ্ছে আপনার ভারতের সাথে, বার্মার সাথে আছে একটুখানি। তো এই অবস্থায় পরিস্থিতি কিন্তু আসলে খুবই নেগেটিভই আমি দেখছি। আপনাদের বিবেচনা কি আমি জানি না, আপনারা ওপেনলি আপনাদের মতামত জানাতে পারেন। ভালো থাকবেন আপনারা।